সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমি কি শুরু করতে পারি? ধন্যবাদ সঞ্চালক। সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি এই অনলাইন ওয়েবিনারে। আমাদের যে সম্মানিত অতিথি স্যারের কাছে সদয় অবগতি সহ আমি আজকের এই ওয়েবিনার শুরু করার জন্য সঞ্চালককে বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সভাপতি মহোদয়। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি মোহাম্মদ তাজমুল ইসলাম, লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার নড়াইল, এসডিএফ এর ব্যানারে আয়োজিত এই ওয়েবিনারে সবাইকে স্বাগত জানাচ্ছি। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রণয়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন নির্দেশিকা 2021-22 পরিচিতি শীর্ষক আজকের এই ওয়েবিনারে সভাপতির আসন অলংকৃত করেছেন জনাব মোহাম্মদ মাসুদ রানা, সহকারী পরিচালক, বিভাগীয় সরকারি গ্রন্থাগার, রাজশাহী ও উপদেষ্টা এসডিএফ। স্যার তার নিজ কর্মস্থলে বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম গ্রহণের মাধ্যমে সর্বদাই আমাদের অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু হয়ে থাকেন। আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে যুক্ত আছেন আমাদের সবার প্রিয় গণগ্রন্থাগার অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশাসন জনাব খন্দকার আসিফ মাহতাব স্যার। স্যারের সম্পর্কে নতুন করে আর কি বলবো, আমরা সবাই জানি স্যার নাটোরে থাকাকালীন জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছিলেন, অধিদপ্তরের শ্রেষ্ঠ ইনোভেশন অফিসার, বলতে গেলে অধিদপ্তরের অন্যতম প্রাণ শক্তি। অভিযোগ, অনুযোগ, এমনকি আমাদের অনুরোধেরও কেন্দ্রবিন্দু। আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত থাকার জন্য। মুখ্য আলোচক হিসেবে আজকের ওয়েবিনারের মূল বিষয়ের উপর আলোচনা করবেন পাবলিক লাইব্রেরিয়ান অব দ্য ইয়ার 2021 পদকে ভূষিত জনাব সাজ্জাদুল করিম স্যার, লাইব্রেরি জেলা সরকারি গণগ্রন্থাগার শেরপুর ও সদস্য এসডিএফ। নির্বাচিত আলোচক হিসেবে সংক্ষিপ্ত আলোচনা করবেন ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর লাইব্রেরি ইনোভেটরস ইনালি এর বেস্ট ইনোভেটর এবং এশিয়ান নেটওয়ার্ক ফর লাইব্রেরি ইনোভেটরস ফাউন্ডেশন এনডিএফ এর ডিরেক্টর, জেলা সরকারি গণগ্রন্থাগার সাতক্ষীরার লাইব্রেরিয়ান জনাব মোহাম্মদ আল মামুন হাওলাদার। সর্বোপরি এই প্রোগ্রামের সমন্বয়কের ভূমিকা পালন করছেন গণগ্রন্থাগার অধিদপ্তরের জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত আমাদের সবার প্রিয় জনাব কে এম মেহেদী হাসান স্যার, লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার কুড়িগ্রাম ও সদস্য এসডিএফ। এছাড়াও আমাদের সাথে যুক্ত আছেন বিভিন্ন জেলার সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান ও সহকারী লাইব্রেরিয়ানগণ, যারা সবাই তার নিজ নিজ কর্মস্থলে প্রতিভার স্বাক্ষর রেখে আমাদের প্রফেশনটাকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনাদের সবাইকে ওয়েবিনারে স্বাগত জানাচ্ছি। আজকের যে মূল টপিকস বার্ষিক কর্মসম্পাদন চুক্তির যে বিষয়টা, এটা বিভিন্ন আলোচক, মুখ্য আলোচক সব আলোচনা করবেন, আমরা অনেক উপকৃত হব। এ পর্যায়ে আমি কথা বাড়াচ্ছি না, এ পর্যায়ে আমি আজকের ওয়েবিনারের সমন্বয়ক জনাব কে এম মেহেদী হাসানকে এসডিএফ এর উপরে সংক্ষেপে শুভেচ্ছা প্রদানের জন্য আহ্বান করছি। শুভেচ্ছা বক্তব্য রাখছেন জনাব কে এম মেহেদী হাসান, লাইব্রেরিয়ান, কুড়িগ্রাম। আসসালামু আলাইকুম। কে এম মেহেদী হাসান, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য আজকে এই ওয়েবিনারের সঞ্চালক মহোদয়কে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্কিল ডেভেলপমেন্ট অনলাইন ফোরাম তথা এসডিএফ কর্তৃক আয়োজিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রণয়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন নির্দেশিকা 2021-22 পরিচিতি শীর্ষক আজকের এই ওয়েবিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথি, সম্মানিত মুখ্য আলোচক, নির্বাচিত আলোচক এবং বিভিন্ন জেলা লাইব্রেরিয়ান, সহকারী লাইব্রেরিয়ান বা তাদের প্রতিনিধি যারা আজকে আমাদের এই ওয়েবিনারে অংশগ্রহণ করে ওয়েবিনারটিকে ঋদ্ধ করেছেন, সকলের প্রতি আমি এসডিএফ এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যেহেতু সঞ্চালক মহোদয় আমাকে আজকের ওয়েবিনারের সমন্বয়ক হিসেবে কিছু কথা বলবার আহ্বান করেছেন, সেহেতু আমাকে দুটি কথা বলতেই হচ্ছে। এসডিএফ স্কিল ডেভেলপমেন্ট অনলাইন ফোরাম, এটি আসলে যাত্রা শুরু করেছে আনুষ্ঠানিকভাবে বা অনানুষ্ঠানিকভাবে যেভাবেই বলি না কেন গতকালকে, অর্থাৎ 23 এপ্রিল 2021।
এটির বয়স মাত্র 1 দিন। আমরা সহকর্মীগণ, বন্ধুগণ, সহপাঠীগণ নানাভাবে নিজেদের মধ্যে যুক্ত থাকি। নিজেদের মধ্যে আমাদের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, আমাদের কর্ম অভিজ্ঞতা বিভিন্ন বিষয়ে আমরা বিনিময় করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা যে 8 জন বন্ধু, আমরা 8 জন সহকর্মী, আমরা সহপাঠী ছিলাম যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের 23তম ব্যাচের ছাত্র ছিলাম, যারা আবার একই সাথে আমরা গণগ্রন্থাগার অধিদপ্তরের বিভিন্ন জেলায় কর্মরত আছি। আমাদের মধ্যেও বন্ধুত্বের টানে এবং সহকর্মিতার টানে নিজেদের মধ্যে বিভিন্ন রকমের যোগাযোগ হয়ে থাকে। আমরা একটা পর্যায়ে উপলব্ধি করলাম যে আমাদের এই যোগাযোগ, আমাদের এই পারস্পরিক আনন্দ বেদনা শেয়ারিং এর এই ক্ষেত্রটিকে আরেকটু কাঠামোবদ্ধ কিভাবে করা যায়। বিশেষ করে এই যে মহামারী পরিস্থিতি, যেটা আমাদেরকে আরো অনলাইনে বেশি করে যুক্ত হবার একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে, সেজন্য আমাদের মধ্যে আলোচনার প্রেক্ষিতে আমরা ভাবলাম যে আমাদের পেশাগত দক্ষতা, আমাদের কমিউনিকেশন স্কিল, আমাদের লিডারশিপ স্কিল, এই ধরনের স্কিলগুলোকে আমরা আরো যাতে করে সমৃদ্ধ করতে পারি, সেজন্য কিছু কার্যক্রম আমরা হাতে নিই। তার মধ্যে যেমন আজকের যে প্রথম ওয়েবিনার আমরা আয়োজন করতে যাচ্ছি, বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সম্পর্কিত এই ওয়েবিনার। যদিও ওয়েবিনার হতে হলে সাধারণত কিনোট স্পিকার হিসেবে বা আলোচক হিসেবে যারা থাকেন তারা বিষয় সংশ্লিষ্ট বিশেষজ্ঞ হিসেবেই সাধারণত অংশগ্রহণ করে থাকেন। আমি আজকের ওয়েবিনারের সমন্বয়ক হিসেবে সকলের কাছে বিনয়ের সাথে ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ চাচ্ছি যে যেহেতু আমাদের মুখ্য আলোচক, আমাদের নির্বাচিত আলোচক যারা আছেন, তারা জ্ঞান গরিমায় ঋদ্ধ হলেও কেউই সেই অর্থে প্রসিদ্ধ কোনো বিশেষজ্ঞ নন। সেজন্য আমাদের এই ওয়েবিনারের যে আলোচনা হবে, সেই আলোচনাটিকে আমরা কেউই অকাট্য কোনো রেফারেন্স হিসেবে নিব না, বরং আমরা ধরে নিব যে আমাদের নিজেদের স্কিল ডেভেলপমেন্টের জন্য, নিজেদের জ্ঞানের পরিধিকে আরো বিস্তৃত করবার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের ইচ্ছা আছে, আমাদের পরিকল্পনা আছে, পরবর্তীতে আমরা আস্তে আস্তে আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্যই বিভিন্ন ওয়েবিনারে বা বিভিন্ন অন্যান্য কার্যক্রমে আমরা প্রসিদ্ধ যারা আছেন আমাদের সেক্টরে কিংবা অন্যান্য সেক্টরেও যারা আছেন তাদেরকেও আমরা যুক্ত করবার চেষ্টা করব। অর্থাৎ আমি এসডিএফ এর পক্ষ থেকে এটি কথা দিতে পারি যে এসডিএফ এর যে কার্য পরিমণ্ডল, তার পরিবৃদ্ধির জন্য পরিপূর্ণ ইচ্ছা, পরিপূর্ণ আন্তরিকতা, পরিপূর্ণ প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আজকের এই ওয়েবিনারে যারা অংশগ্রহণ করেছেন, আমি বিশ্বাস করি যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি যেহেতু আমাদের পেশাগত কার্যক্রমের জন্য অত্যন্ত জরুরি, বাংলাদেশ সরকার আমাদের সকল সেক্টরের সেবার মানোন্নয়নের জন্য অত্যন্ত সুন্দর এপিএ কাঠামো তৈরি করে দিয়েছে। যেহেতু মুখ্য আলোচক আছেন, তিনি আশা করছি যে মন্ত্রী পরিষদ বিভাগের এবারের যে সমন্বিত নীতিমালা সেটি অত্যন্ত সুন্দরভাবে তিনি উপস্থাপন করবেন, যার উপরে আমরা আমাদের আলোচনাকে সমৃদ্ধ করব, আমাদের নিজেদের জ্ঞান ও গরিমাকে আমরা ঋদ্ধ করব। তো যারা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই ওয়েবিনারে যুক্ত হয়েছেন, আমি সকলকে পুনরায় এসডিএফ এর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের ওয়েবিনারের যত বিচ্যুতি থাকবে সে বিচ্যুতিগুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আবারও সঞ্চালক মহোদয়কে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ জনাব কে এম ইয়াসিন স্যারকে। অত্যন্ত সাবলীল ভাবে গুছিয়ে এসডিএফ এর ইতিহাস, কার্যাবলী এবং উদ্দেশ্যে এটা প্রতিষ্ঠিত, আর আজকের যে বিষয়টা সে বিষয়ের উপরে কিভাবে আলোচনা হতে পারে সবকিছু এত সুন্দরভাবে বলার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি জনাব কে এম মেহেদী হাসান স্যারকে। এ পর্যায়ে আমি আজকের সম্মানিত অতিথি আমাদের গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক প্রশাসন জনাব খন্দকার আসিফ মাহতাব স্যারকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলোচনা রাখছেন জনাব খন্দকার আসিফ মাহতাব স্যার। ধন্যবাদ সঞ্চালক জনাব তাজমুল।
সম্মানিত সভাপতি এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ যাদেরকে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং একই সাথে এই যে এসডিএফ কর্তৃক আয়োজিত যে ওয়েবিনার, এটার প্রথম দিনের প্রথম সেমিনার, প্রথম আনুষ্ঠানিক একটি অনুষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি। প্রথমে বলবো যে আসলে একদিন বয়সী যে অর্গানাইজেশন, এটির একটি চমৎকার আয়োজন, এটি সত্যি খুবই বিস্মিত আমি, কারণ এত সুন্দর মানে ফর্মাল ভাবে যে কথাবার্তাগুলো আমি শুনছি বা আলোচনা হচ্ছে এবং প্রত্যেকের উপস্থিতি সব মিলিয়ে খুব মানে দারুণ একটা ব্যাপার হচ্ছে আমার মনে হয়। এবং আমি নিজেও কিছুটা মানে কিছুটা হেজিটেট ফিল করছি এইভাবে যে এরকম একটা অনুষ্ঠানে আমাকে কেন গেস্ট অফ অনার করা হলো, কারণ গেস্ট অফ অনার করার দক্ষতাও আমার মনে হয় আরো একটু প্রয়োজন আছে আর কি। আরো কিছুদিন মনে হয় এই দক্ষতা উন্নয়ন সংক্রান্ত কার্যক্রমের সাথে থাকলেই হয়তো আমি সেই দক্ষতাগুলো আমরা অর্জন করতে পারবো সম্মানিত অতিথি, প্রধান অতিথি বিভিন্নভাবে। তো যাই হোক, মূল কথা যে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে এপিএ, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হয়তো বা সরকারি ভাবেও আমাদের অধিদপ্তর থেকেও এ ধরনের কোনো সেমিনার, ওয়ার্কশপ অথবা ট্রেনিং আমাদের জুমের মাধ্যমে অতি শীঘ্রই অনুষ্ঠিত হবে, যেটা আমাকে আমাদের ফাতেমা ম্যাডাম বলেছেন। কিন্তু আমার মনে হচ্ছে যে এত সুন্দরভাবে আয়োজন ওটা হবে কিনা বা এতটা অর্গানাইজড হবে কিনা সে বিষয়ে আমি কিছুটা সন্দেহ পোষণ করছি। তো সবচেয়ে আমি কিছুটা বলবো যেটা যে এই যে দক্ষতার বিভিন্ন বিষয়গুলো আমাদের সামনে আসছে, যে বিভিন্ন চ্যালেঞ্জ গুলো আসছে, এপিএ হোক, ইনোভেশন হোক, ওদিকে শুদ্ধাচার থেকে শুরু করে আমাদের ছোট ছোট অনেক বিষয়গুলো আছে। স্কিল ডেভেলপমেন্টের মধ্যে আমাদের কমিউনিকেশন প্রবলেম গুলো থাকতে পারে, ল্যাঙ্গুয়েজ বিষয়গুলো আসতে পারে, তারপরে যে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন অভিজ্ঞতা হয়, বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন আমরা হই, এগুলো যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আছে, এটা যখনই আমরা শেয়ার করব আমার মনে হয় যে এতে করে আমরা একদিকে যেমন আমাদের কার্যক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো, ঠিক একইভাবে প্রত্যেকে কিন্তু দক্ষতার বিষয়গুলো উন্নত হতে থাকবে। এবং যত বেশি শেয়ারিং তত বেশি স্কিল ডেভেলপমেন্ট, এটা খুব কমন একটা কথা। এবং আমরা আরো জানি যে ট্রেনিং এর কোনো বিকল্প নাই, কিন্তু ফর্মাল ট্রেনিং দেওয়া কিন্তু আসলে সবসময় অধিদপ্তর বা দপ্তরের পক্ষ থেকে সম্ভব হয়ে ওঠে না। বিশেষ করে আমাদের বাজেট স্বল্পতা হোক বা জনবল স্বল্পতা রয়েছে এবং কিছু অবকাঠামোগত কিছু ব্যাপার রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো থেকে যে একটা প্যারালাল ভাবে একটা অর্গানাইজেশন উঠে আসছে আমাদের মধ্যে থেকেই, এটা আসলে আমি মনে করি যে শুধু ব্যক্তিগত না, এটা মানে প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়নেও খুব বড় রকমের একটা ভূমিকা পালন করবে। এবং এখানে যারা জড়িত আছে প্রত্যেকেই আমি দেখতে পাচ্ছি যে নিজ নিজ ক্ষেত্রে খুবই স্কিলড এবং তাদের ইতোমধ্যে যদিও চাকরির বয়স অনেকের 2 বছর থেকে 1 বছর এরকম হয়েছে হয়তো বা, কিন্তু এই 1 বছর বা 2 বছরের অভিজ্ঞতাটা কিন্তু আমার কাছে মনে হয়েছে অন্যান্য অনেকের চাইতে অনেক বেশি। ইভেন আমাদের মধ্যে যারা আছে তাদেরও কিন্তু এতটা ইনফরমেটিভ বা এতটা অর্গানাইজড কোনো নেই, মানে এতটা অর্গানাইজড কোনো অ্যাক্টিভিটিস আমি লক্ষ্য করি নাই, যেটা আমি হচ্ছে আমার এই প্রিয় সহকর্মীদের কাছ থেকে আমি পাচ্ছি। তো আমি আসলে খুব বেশি কথা বাড়াবো না, আমি খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করছি যে আমাদের মূল প্রেজেন্টেশনটা হবে এপি এর উপরে, কারণ এবারের এপি এর প্রেজেন্টেশনটা কিন্তু একটু অন্যরকম। গতানুগতিক ভাবে যে এপি এর বিষয়গুলো আমরা দেখে আসছি, আমাদের এপি এর ছকগুলো, আমাদের যে নির্দেশিকাটা ছিল, এবারে খুবই আমূল পরিবর্তনই এসেছে আমি বলবো। এখানে এপি এর সাথে ইনোভেশন এবং শুদ্ধাচারকেও খুব মানে ভাস্টলি এটাকে সংযুক্ত করা হয়েছে। তো সেদিক থেকে আমার মনে হয় যে যারা আছে এখানে উপস্থিত তারা সবাই উপকৃত হবে এবং এদের মাধ্যমে তাদের সহকর্মী যারা আছেন নিজ নিজ দপ্তরে তারাও উপকৃত হবে। আমি আর বেশি কথা বাড়াতে চাই না, আমি আসলে এই সেমিনার, ওয়েবিনার সহ এসডিএফ এর যে কার্যক্রম সেটা আরো অনেক ব্যাপক বিস্তৃতি লাভ করুক এবং এটার সাথে সংযুক্ত হোক আমাদের গণগ্রন্থাগার অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, এই আশাবাদ ব্যক্ত করে এবং সকলের মঙ্গল এবং সার্বিক উন্নয়ন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। স্যারের অনেক গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনা মূলক আলোচনা শুনলাম।
আমরা জেনে আনন্দিত হয়েছি যে আমাদের অধিদপ্তর এরকম একটা এপি এর উপরে এই ধরনের ওয়েবিনার আয়োজন করবে বা কর্মশালা আয়োজন করবে। আমি স্যার আরো দিক নির্দেশনামূলক যে যে কথাগুলো বলেছেন, যেমন আমরা আরো কিভাবে এই এসডিএফ টাকে এগিয়ে নিয়ে যেতে পারি, ল্যাঙ্গের কথা বললেন স্যার, বিভিন্ন প্রবলেম হলে সেই সলভিং এর বিষয়ে নলেজ শেয়ারিং এর উপরে হতে পারে। স্যারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা এবং যেটা খুবই ভালো লেগেছে, যত বেশি নলেজ শেয়ারিং তত বেশি স্কিল ডেভেলপমেন্ট। আমরা স্যারের দিক নির্দেশনা মেনে আরো আমরা অনেক ভালোভাবে কাজ করব। আর আমাদের স্যার আমাকে যদিও বলেছে যে স্যার আসলে নিজেকে ফিল করছে না, কিন্তু আমরা জানি যে স্যারের দক্ষতা কত, স্যারকে আমরা কতটা ভালোবাসি এবং কতটা দক্ষ, এবং সে স্যার আমাদের স্যারের দিক নির্দেশনায় আমরা আরো কতদূর এগিয়ে যেতে পারি। ধন্যবাদ স্যারকে আবারও। এ পর্যায়ে আমি আজকের ওয়েবিনার মুখ্য আলোচক, পাবলিক লাইব্রেরিয়ান অব দ্য ইয়ার 2021 পদকে ভূষিত জেলা সরকারি গণগ্রন্থাগার শেরপুরের লাইব্রেরিয়ান জনাব সাজ্জাদুল করিম স্যারকে তার আলোচনা রাখার জন্য অনুরোধ করি। অসংখ্য ধন্যবাদ সম্মানিত সঞ্চালক মহোদয়কে। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। স্কিল ডেভেলপমেন্ট অনলাইন ফোরাম এসডিএফ কর্তৃক আয়োজিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি 2021-2022 প্রণয়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন নির্দেশিকা পরিচিতি এবং আমাদের করণীয় শীর্ষক আজকের যে ওয়েবিনার, সেই ওয়েবিনারে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথি, সম্মানিত সহকর্মীবৃন্দ এবং সুপ্রিয় উপস্থিতি, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আজকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি 2021-22 এর যে নির্দেশনা মন্ত্রী পরিষদ বিভাগ থেকে দেওয়া হয়েছে তার উপরে সংক্ষিপ্ত একটি উপস্থাপন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি যে আমরা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক আমরা প্রতি বছর সকল পর্যায়ের সরকারি দপ্তর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পাদন করে থাকি এবং সেটি বাস্তবায়ন করে থাকি। তারই ধারাবাহিকতায় আসন্ন 2021-2022 অর্থ বছরেও মন্ত্রী পরিষদ বিভাগ থেকে আমাদের জন্য এরকম একটি নির্দেশনা দেওয়া হয়েছে। তো সেই নির্দেশনার সাথে আমরা আজকে পরিচিত হব এবং আমাদের করণীয় কি রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা উপস্থাপনের প্রয়াস পাব। তো সম্মানিত সুধী, আজকে আমরা যে উপস্থাপনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই উপস্থাপনাটিকে আমরা প্রথমত 4টি ভাগে ভাগ করেছি, যেহেতু আমরা জানি যে এটি একটি অনেক বড় একটি ডকুমেন্ট। এই স্বল্প পরিসরে এত বড় ডকুমেন্ট শেয়ার করা আমাদের জন্য কঠিন, সেহেতু আমরা এই নির্দেশনাটিকে 4টি মেজর পয়েন্টে ভাগ করে তার উপর আমরা আজকের এই উপস্থাপনা আপনাদের সাথে শেয়ার করার প্রয়াস পাব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক নজরে আজকের উপস্থাপনার যে 4টি মেইন পয়েন্ট, সেই পয়েন্টগুলো। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এপি এর সমন্বিত নির্দেশিকা 2021-2022 পরিচিতি। এরপরে আমরা যেটি আলোচনা করব এপি এর উল্লেখযোগ্য পরিবর্তন সমূহ। তৃতীয়ত আমরা এপি এর নতুন কাঠামোগুলোর সাথে একটু পরিচিত হব এবং ফাইনালি আমাদের করণীয় সমূহ যেগুলো রয়েছে সেগুলোর সাথে আমরা সংক্ষিপ্ত পরিসরে একটু পরিচিত হব। আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। সম্মানিত সুধী, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমন্বিত নির্দেশিকা 2021-2022 পরিচিতির কিছু খণ্ডচিত্র। তো আমি এই পর্যায়ে সমন্বিত নির্দেশিকার যে ক্যাবিনেট ডিভিশন থেকে যে নির্দেশিকাটা করা হয়েছে সেই নির্দেশিকাতে একটু আপনাদের সাথে যাচ্ছি। মন্ত্রী পরিষদ বিভাগ থেকে 2021-22 অর্থ বছরের জন্য এরকম একটি নির্দেশিকা দেওয়া হয়েছে, যে নির্দেশিকাটি আমরা মন্ত্রী পরিষদ বিভাগের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে যার যার মতো করে দেখতে পারব। আমরা এখানে মন্ত্রী পরিষদ বিভাগের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি। ওয়েবসাইটের নিচে স্ক্রল করে আসলে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি যে সেবা বক্স রয়েছে সেই সেবা বক্সের মধ্যে এপিএ প্রকাশনা নির্দেশিকা পরিপত্র এপি18 এই লিঙ্কটাতে ক্লিক করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত যে নির্দেশিকা বা নীতিমালা মন্ত্রী পরিষদ বিভাগ থেকে নির্ধারণ করা হয়েছে সেটি আমরা
দেখতে পারবো। তো আমি বিস্তারিত এখানে আর দেখাচ্ছি না, সময়ের স্বল্পতা রয়েছে এই জন্য। এরপরে আমরা যেটি নিয়ে মূলত আলোচনা করব, আজকে উল্লেখযোগ্য যে পরিবর্তন সমূহ এপিএ তে করা হয়েছে সেই পরিবর্তন সমূহ নিয়ে আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এপিএ এর যে কৌশলগত উদ্দেশ্য এবং আবশ্যিক কৌশলগত উদ্দেশ্য সমূহ আমরা বিগত অর্থ বছরগুলোতে সম্পাদন করে এসেছি। এই বছর এসে সেই টার্মগুলো বা পরিভাষাগুলো পরিবর্তন করে কৌশলগত উদ্দেশ্যের পরিবর্তে সেটা করা হয়েছে কর্ম সম্পাদন ক্ষেত্র, এবং আবশ্যিক কৌশলগত উদ্দেশ্য এই পরিভাষাটিকে পরিবর্তন করে সুশাসন ও সংস্কারমূলক কর্ম সম্পাদনের ক্ষেত্র এইভাবে নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য যে কৌশলগত এবং আবশ্যিক কৌশলগত উদ্দেশ্য কেবলমাত্র মন্ত্রণালয় এবং বিভাগ পর্যায়ের মাঝেই সীমিত রাখা হয়েছে। এরপরে দ্বিতীয় যে উল্লেখযোগ্য পরিবর্তনটি এবছর এপিএ তে করা হয়েছে সেটি হচ্ছে সুশাসনমূলক যে কার্যক্রমগুলো আমরা বিগত সময়েও করে এসেছি, যেমন এনআইএস, জিআরএস, সিসি, ই গভর্নেন্স অ্যান্ড ইনোভেশন, আরটিআই, এগুলোকে এপিএ এর সাথে মার্জ করে পুরো বার্ষিক কর্ম সম্পাদন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। অর্থাৎ শুদ্ধাচার কৌশল, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, সেবা প্রদান প্রতিশ্রুতি, ই গভর্নেন্স ও উদ্ভাবন এবং তথ্য অধিকার, এদের জন্য পৃথক পৃথক কর্ম পরিকল্পনা আমাদেরকে প্রণয়ন করতে হবে এবং সেই কর্ম পরিকল্পনাগুলো এপিএ এর সাথে সংযুক্ত করে আমাদেরকে ঊর্ধ্বতন কার্যালয়ে প্রেরণ করতে হবে। এখানে একটি বিষয় আমি বলে রাখি, আমাদের মাঠ পর্যায়ের দপ্তরের জন্য শুদ্ধাচার কৌশল এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, মূলত এই দুইটি কৌশলের মধ্যে বা কর্ম পরিকল্পনার মধ্যে আমাদের কাজ করার অবকাশ রয়েছে। বাকি আপনারা যে দেখতে পাচ্ছেন অভিযোগ প্রতিকার ব্যবস্থা, সেবা প্রদান প্রতিশ্রুতি, ই গভর্নেন্স ও উদ্ভাবন এবং তথ্য অধিকার, এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়ে আমাদের সরাসরি কাজ করার তেমন কিছু নেই। এখানে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা বা সূচক বা নাম্বার বন্টন সবকিছু রেডি করে দেওয়া হয়েছে। আমরা শুধু আমাদের দপ্তরে এপিএ এর সাথে সেটি সংযুক্ত করে দেব এবং সেই অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। এপিএ এর 2020, 2021, 2022 অর্থ বছরে আরেকটি উল্লেখযোগ্য যে পরিবর্তন সম্পাদন করা হয়েছে সেটি হচ্ছে নাম্বার বন্টনে। নাম্বার বন্টনে আমরা বিগত সময়ে কৌশলগত উদ্দেশ্যের ক্ষেত্রে 75 নম্বর এবং আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যে 25 নম্বর, এভাবে সর্বমোট 100 নম্বরের মধ্যে কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করে এসেছি। কিন্তু এই বছরে এসে এই নাম্বার বন্টনে একটু পরিবর্তন করে 70 এবং 30 এভাবে 100 নম্বর বন্টন করা হয়েছে। এটি একটি উল্লেখযোগ্য সংযোজন বা পরিবর্তন। এরপরে আরো কিছু পরিবর্তন এখানে করা হয়েছে, আমি খুব বেশি বলতে পারছি না সময়ের স্বল্পতার কারণে, আমি সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি মন্ত্রিপরিষদ বিভাগের যে নির্দেশনা দেয়া আছে সেখানে আরো বিস্তারিত ভাবে এই বিষয়গুলো উঠে এসেছে, আপনারা সেখান থেকে জানতে পারবেন এই বিষয়গুলো। আমি জাস্ট সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করছি। এরপরে যে বিষয়টি রয়েছে সংযোজনী 1, যেটি আমরা শব্দ সংক্ষেপ বা অ্যাক্রোনেম এইভাবে ব্যবহার করতাম, সেখানে একটু পরিবর্তন যেটি করা হয়েছে, এর পূর্বে আমরা শুধু ইংরেজিতে শব্দ সংক্ষেপ এই বিষয়গুলো উল্লেখ করতাম। এবছর থেকে ইংরেজি শব্দ সংক্ষেপের সাথে বাংলা ভাষাতেও যে শব্দ সংক্ষেপগুলো আমরা ব্যবহার করব সেই শব্দ সংক্ষেপের পূর্ণরূপ এখানে উল্লেখ করতে বলা হয়েছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সংযোজনী 2, এই ক্ষেত্রে এর নাম পরিবর্তন করে করা হয়েছে কর্ম সম্পাদন ব্যবস্থাপনা ও প্রমাণক, যেটি 2020-21 অর্থ বছরে বা এর আগে ভিন্ন নামে পরিচিত ছিল, এবং এখানে কলাম সংখ্যা কিছু কমিয়ে 5টি করা হয়েছে বিগত বছরগুলোতে যেখানে কলাম সংখ্যা 6 অথবা তারও বেশি ছিল। একইভাবে সংযোজনী 3 এর ক্ষেত্রেও কলাম সংখ্যা কমিয়ে 4টি করা হয়েছে। আরেকটি উল্লেখযোগ্য যে পরিবর্তন আমার নজরে এসেছে সেটি হচ্ছে এপিএ টিমের সভা বিগত সময়ে আমরা প্রতি মাসে একটি করে এসেছি, কিন্তু এই বছর নির্দেশনা দেওয়া হয়েছে এপিএ টিমের সভা প্রতি 2 মাস পর পর একটি করে করতে হবে। অর্থাৎ
পুরো অর্থ বছর জুড়ে 6টি সভা সম্পাদন করতে হবে। এবারে আসি এপি এর নতুন কাঠামো পরিচিতি এই বিষয়টিতে। এপি এর নতুন কাঠামো পরিচিতি সম্পর্কে জানতে গেলে আমাদেরকে একইভাবে www.cabinet.gov.bd এই ওয়েবসাইট থেকে কাঠামোটি ডাউনলোড করে আমরা যার যার সুবিধাজনক সময়ে এটা দেখে নিতে পারবো। আমি আপনাদের সাথে এই পর্যায়ে এপি এর কাঠামোর সাথে একটু পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্মানিত সুধী, আমি এখানে সময়ের স্বল্পতার কারণে কেবলমাত্র আমাদের মাঠ পর্যায়ের দপ্তরের জন্য যে কাঠামোটা আছে আমি সেটি শুধু আপনাদের সাথে শেয়ার করব। আমরা দপ্তর, সংস্থা এবং মাঠ পর্যায়ের অফিসের জন্য যে চুক্তির কাঠামো মন্ত্রী পরিষদ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে আমরা সেটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমরা প্রথম পাতা দেখতে পাচ্ছি, এখানে খুব বেশি পরিবর্তন করা হয়নি, যেভাবে আগে আমরা করেছি সেরকমই আছে। এরপরে সূচিপত্র আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সূচিপত্রের মধ্যে বেশ কিছু বিষয় নতুন ভাবে এসেছে, বিশেষ করে সংযোজনী। আমরা এর আগে 1, 2 এবং 3 এই সংযোজনীগুলো করেছি। এবার নতুন ভাবে যেটি করা হয়েছে 4 থেকে 9 পর্যন্ত এই সংযোজনীগুলো আমাদের নতুন ভাবে সংযুক্ত করতে হবে। উল্লেখ্য, এখানে সংযোজনী 4 কেবলমাত্র মন্ত্রণালয়ের জন্যই প্রযোজ্য, আমাদের ক্ষেত্রে সংযোজনী 4টি যুক্ত করতে হবে না। এরপরে কর্ম সম্পাদনের সার্বিক চিত্র, এটি আগের মতোই রয়ে গেছে, এখানে কোনো পরিবর্তন করা হয়নি। প্রস্তাবনার ক্ষেত্রেও একই কথা। এরপরে আমরা সেকশন 1 এর কথা বলছি। আমাদের মাঠ পর্যায়ের অফিসের জন্য আমরা যেটা বলেছি 1.3 যেটি আমরা বিগত সময়ে কৌশলগত উদ্দেশ্য এই পরিভাষা ব্যবহার করেছি, এবার থেকে করতে হবে কর্ম সম্পাদনের ক্ষেত্র, যেটা 1.3 আপনারা দেখতে পাচ্ছেন। এবং নিচে যেটি আছে সুশাসন ও সংস্কারমূলক কর্ম সম্পাদনের ক্ষেত্র, যেটিকে আমরা ইতিপূর্বে আবশ্যিক কৌশলগত উদ্দেশ্য হিসেবে ব্যবহার করেছি। এই দুইটি উল্লেখযোগ্য পরিবর্তন সেকশন 1 এ করা হয়েছে। এরপর সেকশন 2 আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সেকশন 2 তে খুব বেশি পরিবর্তন করা হয়নি, অতীতে আমরা যেভাবে করে এসেছি এবারও সেভাবে আমরা করব। সেকশন 3 আমরা আপনাদের সাথে এখন শেয়ার করছি। সেকশন 3 তেও যে পরিবর্তনটি করা হয়েছে, কলাম সংখ্যা আগের মতোই আছে। মেইন পরিবর্তন যেটা আপনারা দেখতে পাবেন, আমরা এখানে মূলত কৌশলগত উদ্দেশ্য এবং আবশ্যিক কৌশলগত উদ্দেশ্য এই দুইটি পরিভাষা ব্যবহার করতাম, এবার এটা সংশোধন করে করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কর্ম সম্পাদন ক্ষেত্র সমূহ, এবং দ্বিতীয় যেটা করা হয়েছে সুশাসন ও সংস্কারমূলক কর্ম সম্পাদনের ক্ষেত্র সমূহ। আর নাম্বার বন্টনের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম, এখানে কর্ম সম্পাদন ক্ষেত্র সমূহের ক্ষেত্রে 70 নম্বর করা হয়েছে, আর সুশাসন সংস্কারমূলক কর্ম সম্পাদনের ক্ষেত্রে করা হয়েছে 30 নম্বর। আর এখানে যে বিস্তারিত ছকটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি মনে হয় আর বেশি কিছু না বলি, আপনারা সবাই এই বিষয়টা বুঝতে পারবেন। আমি আমার প্রেজেন্টেশনটা এগিয়ে নিয়ে যাই। এরপরে আমাদের এপিএ স্বাক্ষরের পাতা যেটি ছিল সেটিও পরিবর্তন করা হয়নি। সংযোজনী 1 যেটি আমরা করেছি শব্দ সংক্ষেপ, সেটি যেভাবে ছিল ওইভাবে করতে হবে। সংযোজনী 2 এর ক্ষেত্রে এখানে পরিভাষা পরিবর্তন করা হয়েছে, কর্ম সম্পাদন ব্যবস্থাপনা ও প্রমাণক এভাবে করা হয়েছে, এবং এখানে কয়েকটা কলাম কমিয়ে ফেলা হয়েছে। আমি সময় স্বল্পতার জন্য খুব বেশি বলছি না, এখানে আপনারা সবাই বুঝতে পারবেন বিগত বছরের এপি এর সাথে কম্পেয়ার করলে। সংযোজনী 3 এর ক্ষেত্রেও কিছু কলাম এখানে কমিয়ে রাখা হয়েছে, যেটি এই বছরের উল্লেখযোগ্য কিছু পরিবর্তন। সংযোজনী 4 আমি যেটি বলেছি যে এটি শুধুমাত্র মন্ত্রণালয় এবং বিভাগের জন্য প্রযোজ্য, এটি আমাদের জন্য প্রযোজ্য নয়। এরপরে সংযোজনী 5, 6 যেগুলো আছে এগুলো আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল পরিকল্পনা যুক্ত করতে হবে। এই পর্যায়ে আমি আমাদের শুদ্ধাচার কর্ম পরিকল্পনার কাঠামোটা আপনাদের সাথে শেয়ার করব। আঞ্চলিক ও মাঠ পর্যায়ের কার্যালয়ের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা 2021-2022, এটি হচ্ছে আমাদের মাঠ পর্যায়ের দপ্তরের জন্য এই কাঠামোটা প্রযোজ্য হবে। এখানে খুব উল্লেখযোগ্য পরিবর্তন যেটি করা হয়েছে, আমরা বিগত সময়ে কার্যক্রম মোট 13টি কার্যক্রম সম্পাদন করতাম, যেটি এবার কমিয়ে মাত্র 3টিতে নিয়ে আসা হয়েছে। আপনারা এখানে একেবারে সর্ববামের যে কলামটা দেখছেন কার্যক্রমের ক্ষেত্র, মাত্র 3টি কার্যক্রম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন, যার প্রথমটি হচ্ছে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, যেটি আগেও ছিল
দ্বিতীয়টি করা হয়েছে ক্রয়ের ক্ষেত্রে শুদ্ধাচার, এটিও বিগত সময়ে ছিল। এবং তৃতীয় যে কার্যক্রম করা হয়েছে সেটি হচ্ছে শুদ্ধাচার সংশ্লিষ্ট ও দুর্নীতি প্রতিরোধে সহায়ক অন্যান্য কার্যক্রম। এখানে বলে রাখা ভালো যে এই কার্যক্রমগুলো সবই বিগত সময়গুলোতে ছিল, কিন্তু নাম্বার এখানে পরিবর্তন করা হয়েছে। আগে যে নাম্বারে, যেমন এই 3 নম্বরের যে কার্যক্রমগুলো, এগুলো আগে ছিল 9 নম্বরে, এটা পরিবর্তন করে 3 নম্বরে নিয়ে আসা হয়েছে। 2 নম্বরের কার্যক্রমটা ছিল সম্ভবত 7 নম্বর পয়েন্টে, এটাও পরিবর্তন করা হয়েছে। তো এরকম বেশ কিছু পরিবর্তন এখানে করা হয়েছে। আমার মনে হয় যে আপনারা সবাই এটা দেখলে বুঝতে পারবেন। আর বাকি যে বিষয়গুলো আমি আর বিস্তারিত এখানে যাচ্ছি না। এরপরে আমরা ই গভর্নেন্স ও উদ্ভাবন কর্ম পরিকল্পনার যে কাঠামো মন্ত্রিপরিষদ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই কাঠামোটা আপনাদের সাথে শেয়ার করব। এটি হচ্ছে আমাদের মাঠ পর্যায়ের দপ্তরগুলোর জন্য ই গভর্নেন্স এবং উদ্ভাবন কর্ম পরিকল্পনা 2021-2022 এর কাঠামো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবকিছু কিন্তু মন্ত্রিপরিষদ থেকে নির্ধারণ করিয়ে দেয়া আছে, এখানে আমাদেরকে কিছু করার নাই। এখানে সবকিছু লক্ষ্যমাত্রা থেকে শুরু করে সকল কার্যক্রম সূচক, একক, কর্মসম্পাদন সূচকের মান, লক্ষ্যমাত্রা সবকিছু নির্ধারিত করে দেয়াই আছে। আমরা শুধু আমাদের দপ্তরের নাম যুক্ত করে আমরা এপি এর সাথে যুক্ত করে দেবো এই প্ল্যানটা, এবং এই অনুযায়ী আমরা কাজ করব। তো আমি এখানে আর খুব বেশি সময় নিচ্ছি না, পরবর্তী কাঠামোতে চলে যাচ্ছি। এরপরে রয়েছে সেবা প্রদান প্রতিশ্রুতি কর্ম পরিকল্পনা। হ্যাঁ, এখানে সকল পর্যায়ের দপ্তরের জন্য একই কাঠামো করা হয়েছে। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন মোট 25 নম্বর বরাদ্দ করা হয়েছে, যেটির 13 নম্বর বরাদ্দ করা হয়েছে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে এবং সক্ষমতা অর্জনের ক্ষেত্রে 12 নম্বর নির্ধারণ করা হয়েছে। এখানেও আমাদের নতুন করে সংযোজন বা বিযোজনের কিছু নেই, সব বিষয়গুলো মন্ত্রিপরিষদ থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সংক্রান্ত কর্ম পরিকল্পনা। এক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে সকল পর্যায়ের দপ্তরের জন্য একই কাঠামো নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি 25 নম্বরের মধ্যে 2টি ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে, যেগুলো আমরা অতীতেও করেছি। উল্লেখ্য, এই কাজগুলো আমরা বিগত সময়গুলোতে শুদ্ধাচার বা এপি এর সাথে করেছি, যেটি এবছর পৃথক পৃথক ভাবে নতুন কর্ম পরিকল্পনা হিসেবে করতে হবে আমাদের। এখানেও একই কথা, সবকিছু মন্ত্রিপরিষদ থেকে নির্দিষ্ট, এখানে আমাদের হাত দেওয়ার কোনো সুযোগ নেই। এরপরে আমরা দেখব তথ্য অধিকার বিষয়ক যে কর্ম পরিকল্পনা সেটি। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকল সরকারি অফিসের জন্য তথ্য অধিকার বিষয়ে যে কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে তার চিত্র। এখানেও সর্বমোট 25 নম্বরের মধ্যে আমাদের 2টি ক্ষেত্রে কাজ করতে হবে। একইভাবে এখানেও সবকিছু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, আমাদেরকে এখানে কোনো লক্ষ্যমাত্রা উল্লেখ করা বা কোনো কার্যক্রম করার কিছু নেই। তো মোটামুটি কাঠামো সম্পর্কে এতটুকুই ছিল। এখন আমরা আমাদের স্লাইডে ফিরে যাই। এই অংশটা আমরা শেষ করলাম। এপি এর নতুন কাঠামোর সাথে আপনাদেরকে একটু সংক্ষিপ্ত পরিসরে পরিচিতি করিয়ে দিলাম, চেষ্টা করলাম। বাকিটা আমার মনে হয় যে আপনারা সবাই যার যার জায়গা থেকে কাঠামোটা দেখলেই বুঝতে পারবেন। এই পর্যায়ে আমরা আমাদের স্লাইডের যে পরবর্তী ধাপ সেখানে যাচ্ছি। আমরা বলেছিলাম যে আমাদের সর্বশেষ প্রেজেন্টেশনের বিষয় ছিল যে আমাদের করণীয় কি। আমরা আমাদের দাপ্তরিক কর্মকাণ্ড আরো স্বচ্ছতার সাথে এবং আরো সুন্দরভাবে দক্ষতার সাথে সম্পাদনের জন্য কি কাজ করতে পারি সেই সম্পর্কে আমরা এখানে সংক্ষিপ্ত পরিসরে কথা বলার প্রয়াস করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এপিএ সংক্রান্ত আমাদের পুরো বছরে কি করতে হবে, কত তারিখের মধ্যে কোন কাজটি করতে হবে, কতগুলো মিটিং করতে হবে বা কতগুলো রিপোর্ট বা প্রতিবেদন প্রেরণ করতে হবে, তার একটি সংক্ষিপ্ত উপস্থাপনা। আমি এখানে বিস্তারিত আর পড়ছি না, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিষয়গুলো। এরপরে আমরা এখানে আপনাদের সাথে শেয়ার করেছি শুদ্ধাচার কৌশল সংক্রান্ত কার্যক্রমের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক এবং যে ক্যালেন্ডার মন্ত্রিপরিষদ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে তার একটি সংক্ষিপ্ত চিত্র এখানে দেখতে পাচ্ছেন।
এটিও আমি বিস্তারিত পড়ছি না, আপনারা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন। এবং আলটিমেট সোর্স আপনার মন্ত্রী পরিষদের যে নির্দেশনা সেখানে এই বিষয়গুলো উল্লেখ করাই আছে। তৃতীয়ত আমরা এখানে শেয়ার করেছি ই গভর্নেন্স এবং উদ্ভাবন সংক্রান্ত কার্যক্রমের একটি সংক্ষিপ্ত উপস্থাপনা, যেখানে প্রথমে দেখা যাচ্ছে পর্যালোচনা সভা আয়োজন করতে হবে আমাদেরকে পুরো বছরে 4টি, অর্থাৎ প্রতি কোয়ার্টারে একটি করে করতে হবে। অর্ধবার্ষিক প্রতিবেদন প্রেরণ করতে হবে আমাদেরকে 13 জানুয়ারি 2022 তারিখের মধ্যে। উদ্ভাবনী ধারণা বা এসআইপি বাস্তবায়ন করতে হবে 28 ফেব্রুয়ারি 2022 তারিখের মধ্যে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি সেবা প্রদান প্রতিশ্রুতি সংক্রান্ত কার্যক্রমের উল্লেখযোগ্য কিছু দিক। এখানে অংশীজনকে অবহিতকরণ সভা আয়োজন করতে হবে 2টি, হালনাগাদ সিটিজেন চার্টার ওয়েবসাইটে প্রকাশ করতে হবে 4 কোয়ার্টারে 4। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত কার্যক্রম, যেখানে ত্রৈমাসিক প্রতিবেদন প্রেরণ করতে হবে 4 কোয়ার্টারে 4টি এবং অবহিতকরণ সভা আয়োজন করতে হবে 2টি। সর্বশেষ আপনারা যেটি দেখতে পাচ্ছেন এখানে তথ্য অধিকার সংক্রান্ত কার্যক্রমের একটি সংক্ষিপ্ত চিত্র। এখানে আমাদেরকে আগামী 15 অক্টোবর 2021 সালের মধ্যে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করতে হবে, প্রচার কার্যক্রম সভা সেমিনার এগুলো আয়োজন করতে হবে 3টি এবং প্রশিক্ষণ আয়োজন করতে হবে 3টি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের উপস্থাপনা। তো আশা করি আমরা আপনাদের সাথে একটা সংক্ষিপ্ত পরিসরে মন্ত্রী পরিষদের যে নির্দেশনা সেই নির্দেশনার আলোকে এপি এর কাঠামো এবং পরিকল্পনা আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে আপনারা আপনাদের মন্তব্য বা আপনাদের অবজারভেশন গুলো আমাদের সাথে শেয়ার করবেন। তো আমাকে সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার কথাগুলো শুনলেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত উপস্থাপনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব মোহাম্মদ সাজ্জাদুল করিম স্যারকে। অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাবে এপিএ আসলে একটা বৃহৎ টপিকস, আসলে এত কম সময়ের মধ্যে সবকিছু কভার করা সম্ভব না। তারপরেও স্যার নির্দেশিকা পরিবর্তন সমূহ, নতুন কাঠামো, আমাদের করণীয়, নাম্বার বন্টন, বিভিন্ন বিষয়ে টাচ করার চেষ্টা করেছে। তার মধ্যে আবার তথ্য অধিকার, শুদ্ধাচার, অভিযোগ প্রতিকার, এইগুলো অনেক বৃহৎ বৃহৎ একটা ওয়েবিনারেই আমরা আলোচনা করতে পারি, সেটা এরকম হয়ে যায় আর কি। তো তারপরেও আমরা ধন্যবাদ জানাচ্ছি সংক্ষেপে খুব সুন্দরভাবে উপস্থাপনের জন্য মুখ্য আলোচককে। এ পর্যায়ে আমি আজকের ওয়েবিনারে নির্বাচিত আলোচক, ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর লাইব্রেরি ইনোভেটরস ইনালি এর বেস্ট ইনোভেটর এবং এশিয়ান নেটওয়ার্ক ফর লাইব্রেরি ইনোভেটরস ফাউন্ডেশন এর ডিরেক্টর, জেলা সরকারি গণগ্রন্থাগার সাতক্ষীরার লাইব্রেরিয়ান জনাব মোহাম্মদ মামুন হাওলাদার স্যারকে তার আলোচনা নিয়ে আসার জন্য আলোচনা করছেন জনাব মামুন হাওলাদার স্যার। আমাকে কি শোনা যাচ্ছে সঞ্চালক মহোদয়? জি স্যার, শোনা যাচ্ছে। ধন্যবাদ। এসডিএফ এর উদ্যোগে আয়োজিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত আজকের ওয়েবিনারের যে মূল বিষয় রয়েছে, এই প্রোগ্রামে উপস্থিত আছেন গণগ্রন্থাগার অধিদপ্তরের সম্মানিত সহকারী পরিচালক প্রশাসনিক হিসাব জনাব খন্দকার আসিম মাহতো পাভেল স্যার, এবং উপস্থিত গণগ্রন্থাগার অধিদপ্তর এবং জেলা পর্যায়ের বিভিন্ন কার্যালয় থেকে আজকে আমরা যারা সংযুক্ত হয়েছি সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমি প্রথমেই এসডিএফ গঠন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমরা যারা গণগ্রন্থাগার অধিদপ্তরে কাজ করছি, আসলে আমাদের নিজেদের জ্ঞান, আমরা প্রফেশনাল যে কথাটা বলে থাকি প্রায়, যে নলেজ শেয়ারিং এর জন্য আসলে এইরকম একটা প্ল্যাটফর্মের বিকল্প নেই। সো আমি এই জন্য আবারও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং আশা করি আমাদের পরস্পরের জ্ঞান সমৃদ্ধ করার জন্য এই ফোরামটা খুব বেশি আমাদেরকে উৎসাহ প্রদান করবে। এবং আমি আরো ধন্যবাদ জানাতে চাই আজকের যে মুখ্য আলোচক জনাব সাজ্জাদুল করিম, অত্যন্ত চমৎকার ভাবে, যদিও খুব স্বল্প সময় এপি এর বিষয়টাতে আসলে এত কম সময়ের মধ্যে যদিও আলোচনা করা খুব দুরূহ, তারপরেও অত্যন্ত চমৎকার ভাবে আমাদের যে এপি এর সংক্রান্ত বিষয়গুলো রয়েছে
অত্যন্ত ফলপ্রসূভাবে আলোচনা করেছেন এবং আশা করি আমাদের মধ্যে আর কোনো এই বিষয়ে সংশয় নেই। যদি থাকে অবশ্যই প্রশ্ন আসলে আজকের মুখ্য আলোচক উনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমি যেটুকু বলতে চাই, আমরা যারা সরকারি দপ্তরে কাজ করছি, শুধু গণগ্রন্থাগার অধিদপ্তর নয়, সরকারের প্রত্যেকটা বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আমরা যে রূপকল্প এবং অভিলক্ষ্য যেটা প্রতি আমরা সেট করে থাকি, এই আমরা কিভাবে বাস্তবায়ন করতে পারবো বা আমাদের কাজগুলো আমরা কিভাবে বেশি ফ্রুটফুল করতে পারি, মূলত এই জন্যই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি চালু হয়েছে বেশ কয়েক বছর আগে। তো আমরা এখানে যারা উপস্থিত আছি, আসলে আমরা এই বিষয়টার সাথে সবাই খুব বেশি কাজ করেছি, কারণ যেহেতু এটা একটু পুরনো বিষয় এবং এটা প্রতি বছরই আমাদেরকে নতুন করে নির্ধারণ করতে হয় এবং অর্থ বছর শেষে গিয়ে আমাদের নিজেদেরই একটা ফলাবর্তক নিজেদেরই রেডি করতে হয় যে আমরা কোন সেক্টরে কি পরিকল্পনা করেছিলাম এবং তার ভিত্তিতে আমরা কতটুকু নম্বর পেয়েছি। আমি যদি গণগ্রন্থাগার অধিদপ্তরের কথাই বলতে চাই, আসলে আমরা খুব একটা ভালো অবস্থানে রয়েছি। এর প্রধান যদি পিছনে একটু কারণ বলি, আসলে আমাদের অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক এবং পরিচালক বৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরে যারা আছেন তাদের একান্ত নির্দেশনা, তাদের পরামর্শের আলোকে আমরা যদি এপিএ দেখি, আমরা প্রত্যেকটা সভা, এপিএ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলো আমরা যখন আমাদের মাঠ পর্যায়ের জেলা কার্যালয়, উপজেলা কার্যালয়ের ওই পোর্টাল গুলো দেখি, বিশেষ করে এপিএ চুক্তির আলোকে যে প্রমাণক গুলো আমাদেরকে দেখাতে বলা হয়, আমরা যদি প্রত্যেকটি অফিসের ওই পোর্টাল সার্চ করি, আমরা কিন্তু খুব চমৎকার ভাবে আমরা এপিএ এর জন্য কি কি কাজ করছি এই প্রমাণক দেখেই আমরা খুব সহজেই এই বিষয়গুলো বুঝতে পারি। তো আশা করি যে আমাদের এই কার্যক্রমগুলো আরো সুন্দরভাবে চলমান থাকবে এবং যদি এপিএ এর আগামী যে অর্থ বছর যেটা আসছে, এখানে আমাদের মুখ্য আলোচক জনাব সাজ্জাদুল করিম খুব চমৎকার ভাবে কয়েকটা বিষয় যেখানে পরিবর্তন, আসলে মূল কাঠামোতে খুব তেমন পরিবর্তন নেই, মূল কাঠামো প্রায় ঠিকই আছে, কয়েকটা নামের পরিবর্তন এবং বিশেষ করে আমার কাছে সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যেমন নম্বর বন্টনের ক্ষেত্রে আগে যেটা কৌশলগত উদ্দেশ্য, অবশ্যই কৌশলগত উদ্দেশ্য, যেখানে আমরা 75 এবং 25 করতাম, সেখানে এবার 70 এবং 30। এই বিষয়টা আমাদের একটু বেশি খেয়াল রাখা প্রয়োজন, কারণ আমরা প্রায় দেখি যে আমাদের খসড়া প্রস্তাবনা পাঠানোর পরে মাঝে মাঝে প্রায় সংসদের জন্য চিঠি প্রেরণ করা হয় যে আমাদের এই নম্বর বন্টনটা এক এক কার্যালয়ের একই রকম হয়ে গিয়েছে। তো আমরা যদি এই বিষয়টা খেয়াল রাখি, আর সবচেয়ে বড় কথা হলো যে ইতিমধ্যে আমরা কিন্তু এই সংক্রান্ত একটি পত্র ই-নথির মাধ্যমে পেয়েছি। তো আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে আমরা যে চিঠিটা পেয়েছি এবং যারা ই-নথিতে যারা এখনো পাইনি, তারা যদি আমরা ওই পোর্টাল থেকে ডাউনলোড করে নেই নির্দেশিকা এবং ফরম্যাটটা দেখি, আসলে খুব আমাদের মাঝে খুব বেশি এটা সহজ হয়ে যাবে। ঝামেলা বা কনফিউশন তৈরি হয়, আসলে আমরা এটা থরলি পড়া হয় না, আমরা নির্দেশনাগুলো না বুঝেই হয়তো বা আমাদের মনে বিভিন্ন প্রশ্নের যেটা সম্মুখীন হই। আমার মনে হয় আমরা যদি সবাই এটা একবার করে নিতে পারি, একদম থরলি করে নিতে পারি, আশা করি এই বিষয়ে আমাদের আর কোনো প্রশ্ন থাকবে না, কারণ হচ্ছে আমরা এই বিষয়টার সাথে কাজ করে আসছি। তো আমরা যদি এই কাজগুলো ঠিক মতো চালু করতে পারি বা এখনই যদি আমরা সবাই পড়ে একটা ড্রাফট মোটামুটি নিজেরা তৈরি করতে পারি, আশা করি আমাদের গণগ্রন্থাগার অধিদপ্তর এবং অধিদপ্তর সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের যে কি বলি অফিস রয়েছে, আমরা যে এর আগে যেমন কাজ করছি কর্মসম্পাদন চুক্তি, যেমন আমাদের প্রত্যেকটা সেক্টরে আমরা যেমন কাজ করছি, আশা করি নতুন যে পরিকল্পনা আমরা করব এই কাজগুলো আমরা খুব সহজে করতে পারবো এবং সরকার যে উদ্দেশ্য নিয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করেছে, আমরা আশা করি গণগ্রন্থাগার অধিদপ্তর এবং মাঠ পর্যায়ের কার্যালয় থেকে আমরা সঠিকভাবে সেই প্রোগ্রামগুলো পরিকল্পনা করে এবং এর বাস্তবায়ন করে আমরা আশা করি যে সরকারের যে উদ্দেশ্য মূল, এই উদ্দেশ্য বাস্তবায়ন করতে আমরা খুব বেশি সহায়ক ভূমিকা হিসেবে পালন করতে পারবো। এটাই ছিল আমার কথা। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদ আল মামুন হলদার স্যারকে তার গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। স্যার উৎসাহ দিয়েছেন আমাদেরকে, এমন প্ল্যাটফর্মের বিকল্প আসলেই নাই স্কিল ডেভেলপমেন্টের জন্য। আর এপিএর প্রমাণক নিয়ে স্যার যেটা বললেন, আসলে আমরা আমাদের প্রমাণক সহ
আমাদের কার্যক্রম দেখানোর জন্য আমাদের কিন্তু ওয়েব পোর্টাল আছে, ওয়েব পোর্টাল, আমরা সবাই সেখানে আপলোড করি প্রমাণকটা। আর নির্দেশনা এবং যে কাঠামোগুলো আছে সেগুলোও কিন্তু আমাদের ওয়েব পোর্টালে আছে। স্যার বলেছেন সেখান থেকে দেখে নিলে আমাদের আর কোনো সন্দেহ থাকবে না এই বিষয়ে। স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে উন্মুক্ত আলোচনা, এই আজকের ওয়েবিনারের যে মূল বিষয় সেই বিষয়ের উপরে যদি কার কোনো কোয়ারি থাকে বা আরো আমরা কিভাবে আমাদের এই প্ল্যাটফর্মটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এই বিষয়ে যদি কার কোনো বক্তব্য থাকে আমি অনুরোধ জানাচ্ছি তার নাম বলে পরিচয় দিয়ে বক্তব্যটা রাখার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ, আমি ফ্লোর নিলাম। প্রথমে সাজ্জাদকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি প্রেজেন্টেশন এত স্বল্প সময় তৈরি করার জন্য, এবং এসডিএফ এর ব্যানারে যে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে এই জন্য আমি অভিভূত। আসলে আমাদের নলেজ শেয়ারিং এর কোনো বিকল্প নেই। আমরা যত চর্চা করব জ্ঞানের, আমরা যত শেয়ার করব আমাদের স্কিল তত বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। আমি আমার জেলা পর্যায়ের কথা বলতে পারি। জেলা পর্যায়ে আমি যত মাঠ পর্যায়ের অনেক অফিসারের সাথেই আমার উঠা বসা আছে, তাদের অফিসে আমি যাতায়াত করি, বিভিন্ন বিষয়ে কথাও হয় দাপ্তরিক। সে প্রেক্ষিতে আমি বলতে পারি আমাদের এখনো অনেক অফিসে শুদ্ধাচার, জিআরএস বা সিটিজেন চার্টার, এপিএ এই সংক্রান্ত ধারণা স্পষ্ট না, যেটা আমাদের ছোট অধিদপ্তর, আমরা খুব স্বল্প এরিয়া নিয়ে কাজ করি, কিন্তু তারপরে আমাদের এই বিষয়ে একটা ধারণা আছে, আমরা কাজ করি। কিন্তু ম্যাক্সিমাম অনেক অফিসের সাথে আমার কথা হয়, তারা বলে যে ভাই আসলে এপিএ তো আমাদের অধিদপ্তর থেকেই পাঠায় দেয়, উপর থেকে আমরা শুধু সাইন করে পাঠাই দিই, এর বেশি কিছু আমরা জানি না। আর এপিএ, শুদ্ধাচার এই বিষয়গুলোকে আসলে স্কিপ করা আমাদের সুযোগ নেই, আমাদের এগুলো নিয়েই থাকতে হবে। এখন এসিআর আছে সামনে, হয়তো বা আমাদের এসিআরটা আমাদের এপিএ আমরা কিভাবে বাস্তবায়ন করছি তার উপরই আমাদের ডিপেন্ড করবে, এসিআর হয়তো বা থাকবে না। এই ধরনের কথাবার্তাও ছিল। সাজ্জাদকে ধন্যবাদ তার প্রেজেন্টেশনের জন্য। আমি একটু এখানে একটু অ্যাড করতে চাচ্ছি বিষয়টা একটু শেয়ার করার জন্য। আমাদের এবার পরিকল্পনা যেটা ছিল, আমাদের মোট নাম্বার বন্টন যেটা সাজ্জাদ বলেছে 70-38, 70 যেটা আমাদের আগে কৌশলগত উদ্দেশ্য ছিল, আর 30 ছিল আবশ্যিক 25 ছিল আবশ্যিক কৌশলগত উদ্দেশ্য। আর কৌশলগত উদ্দেশ্যের নাম যেহেতু এখন চেঞ্জ হয়ে গেছে কর্মসম্পাদনের ক্ষেত্র, সেই ক্ষেত্রে সেখানে 70 আছে। আর আমাদের যে 30 নাম্বারের এইখানে 30 নাম্বার আছে এনআইএস, ন্যাশনাল যে শুদ্ধাচার কৌশল আছে 50 নাম্বার। এটা এপিএ তে যার মার্কস থাকবে 10। আর এই গভর্নেন্স এন্ড উদ্ভাবন এখানেও আছে 50 নাম্বার, এটা আলাদা কর্ম পরিকল্পনা, কিন্তু এপিএ তে হয়ে যাবে 10। কিন্তু এই 50 নাম্বার 10-এর মধ্যে আমাদের মার্কিং করতে হবে। যেমন ই গভর্নেন্স এবং উদ্ভাবন অথবা এনআইএস এ যদি আমি 50-এ 40 পাই, সেক্ষেত্রে ঐকিক নিয়মে আমাকে এই আমার নাম্বার বন্টনটা নিয়ে আসতে হবে 10-এর মধ্যে, সেক্ষেত্রে আমি 8 পাবো। এপিএ তে আমার 8 নাম্বার যুক্ত হবে। সেবা প্রদান প্রতিশ্রুতিতে আমার নম্বর আছে 25, এপিএ তে আমার এটা যোগ হবে 3। ঐকিক নিয়ম আমাকে বের করে করতে হবে। তথ্য অধিকারে সেম ভাবে 25 আছে, আমাকে নাম্বার দিতে হবে 4। তথ্য অধিকারে আমাদের নাম্বার আছে 25, আমাকে এপিএ তে নাম্বার আসবে 3। এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থা গ্রিভেন্স রিড্রেস সিস্টেম, এখানেও আমার নাম্বার আছে 25, এপিএ তে আমার নাম্বার দিতে হবে 4। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে সংযোজনী 3, এইখানে আমরা এই কথাগুলো উল্লেখ করি আর কি। সংযোজনী 3-এ আমাদের 3টা সেকশনের আন্ডারে আমাদের কাজ, আমরা সর্বোচ্চ 5টা পয়েন্টের আন্ডারে কাজ করতে পারবো, 5টা বিষয়ের আন্ডারে, এবং সর্বনিম্ন হচ্ছে 3টা। আমরা এইবারের রিভিউতেও আমরা 2টা নিয়ে কাজ করেছি, একটা হচ্ছে পাঠক সেবার মান উন্নয়ন এবং তথ্য ও যোগাযোগ সেবা সম্প্রসারণ। এর মধ্যে আমরা 75 কাজ করে ফেলেছি। কিন্তু এইবার যে জিনিসটা আমি দেখলাম, তারা বলেছে যে সর্বনিম্ন 25 বা সর্বোচ্চ 25-এর কথা বলেছে, যাতে কমপক্ষে 3টা করতে হবে আমাদের। 3টা সেকশনের আন্ডারে আমরা 25 এরকম করে আমাদের 70 করতে হবে আর কি। 25 দেই, 30 দেই বা ইয়া করি, আমাদের 70-এ আনতে হবে। সর্বনিম্ন 3টা এবং সর্বোচ্চ 5টা, এর বেশি করা যায় না আর কি। এই বিষয়টা আমার মনে হয় একটু আমি আমার সহকর্মীদের সাথে শেয়ার করলাম বিষয়টা।
আর ওভারঅল সার্বিক একটা প্রেজেন্টেশন, ভালো প্রেজেন্টেশন ছিল। আমি নিজেও উপকৃত হয়েছি। আমার মনে হচ্ছে যে এই প্রেজেন্টেশনে যারা যোগদান করেছে তারাও সবাই উপকৃত হয়েছে। আর এসডিএফ এর ধারাবাহিকতায় আরো নতুন নতুন নলেজ শেয়ারিং সেশন নিয়ে আমাদের সামনে উপস্থিত হবে, এটাই আশা বা ব্যক্ত করছি এবং এসডিএফ এর সফলতা কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ এস এম আসিফ স্যারকে। আমরা খুব সংক্ষেপেই বলবো। আমি এখন একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হলো আমরা সবাই জানি যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার লাইব্রেরিয়ান স্যার জনাব লিমন স্যার, তিনি পারিবারিক এবং অফিসিয়াল দিক দিয়ে দুটাতেই খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে। তার বাবা অসুস্থ। আমরা এসডিএফ এর পক্ষ থেকে, এই ফোরামের পক্ষ থেকে বাবার সুস্থতা কামনা করছি। আশা করি দ্রুত সুস্থ হয়ে যাবেন এবং ভাইয়ের লিমন স্যারের সার্বিক দিক দিয়ে স্বচ্ছতা চলে আসবে। আমি এই পর্যায়ে আরো একজনকে ফ্লোর দিব। আমরা বেশি কথা বাড়াবো না, অল্পের মধ্যে, সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে আমরা কথা সারবো। নীলফামারী থেকে সাইফুল ইসলাম স্যার কথা বলতে চাচ্ছেন, বলেন স্যার, সংক্ষেপে বলেন। এসডিএফ কর্তৃক আয়োজিত আজকের এপিএ সংক্রান্ত যে ওয়েবিনার অনুষ্ঠিত হচ্ছে, আমি একটু বলতে চাই, সেটা হলো যে ওয়েবিনারে দেখে মনে হচ্ছে যে অনেকেই হয়তো বা ভয় পাচ্ছে এপিএ সম্পর্কে, কিন্তু আমি একদম পরিষ্কার বলে দিচ্ছি এটা একেবারেই সহজ। গতবারের মতোই শুধু নাম পরিবর্তন হয়েছে এবং কিছু শুধু সংযোজনই যুক্ত করে দিতে হবে। অনেকে আমাদের কাছে মনে হচ্ছে যে এত বড় জিনিস, খুব ভয় লাগছে, আসলে মানে পরিবর্তন হয়েছে অনেক কিছু, কিভাবে কি করব। আমি আশ্বস্ত করতে চাই একেবারেই সহজ, কিছুই না। যদি কেউ আমাদের মধ্য থেকে কেউ একজন যদি জাস্ট একটা কাঠামো তৈরি করে দেন তাহলে কিন্তু খুবই ভালো হবে। এখানে তেমন কোনো পরিবর্তন নেই, ছড়িয়ে ছিটিয়ে যেগুলো ছিল বিভিন্ন জায়গায় সেগুলো এখানে শুধু নিরবচ্ছিন্ন করা হয়েছে, এক জায়গায় সংযুক্ত করে দেওয়া হয়েছে, আর কিছুই না, নামের পরিবর্তন হয়েছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের ভয়টা কাটিয়ে দেওয়ার জন্য। হয়তোবা এটাই ভাবছিল অনেকে এবং স্যার এটা ক্লিয়ার করে দিলেন। এই মুহূর্তে আমি আরো একজনের বক্তব্য নিব, তারপরে আমরা সভাপতির বক্তব্যে চলে যাব। আসসালামু আলাইকুম। আমাকে কি শুনতে পাচ্ছেন সঞ্চালক মহোদয়? জি, রাফিয়া স্যার আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি রাফিয়া সুলতানা, লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার, মানিকগঞ্জ। তো আজকে এপি এর নতুন কাঠামোর পরিচিতি নিয়ে খুব সুন্দর একটি উপস্থাপনা আমরা দেখলাম, এবং আসলে নতুন যে পরিবর্তনগুলো এসছে নতুন কাঠামোতে, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা সম্মুখভাবে অবহিত হলাম। সেজন্য শুরুতেই আমি আমাদের মুখ্য আলোচক জনাব সাজ্জাদুল করিমকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর এপি এর ব্যাপারে আসলে মাঠ পর্যায়ে আমি যেটা দেখেছি যে কর্মীদের মধ্যে অনেকের মধ্যে অনেক ভীতি কাজ করে। আমরা যদিও এপি নিয়ে কাজ করছি, আমরাও হয়তো অনেক সময় মনে হবে যে কিছু বিষয়ে সবসময় ক্লিয়ার না, হয়তো আমরা আলোচনা করে সমাধান করছি, কিন্তু একটা বড় অংশ হয়তো সেটাও বুঝে উঠতে পারছে না। তো আজকের এটা অবশ্যই খুবই একটা কার্যকর পদক্ষেপ, প্রথম পদক্ষেপ হিসেবে যে নতুন কাঠামোটা আমরা পরিচয় করিয়ে দেবার একটা সুযোগ প্রয়াস হলো আর কি। কিন্তু তারপরও নতুন কাঠামোটা থেকেই আমরা যদি প্রত্যেকটা অংশে আমাদের যিনি এপিএ তৈরি করেন, সেটা একজন লাইব্রেরিয়ান করেন বা একজন জুনিয়র লাইব্রেরিয়ান করেন বা লাইব্রেরি সহকারী করেন, যেই করেন না কেন, যেন প্রত্যেকটা পয়েন্ট সঠিকভাবে টার্গেট গুলো নির্ধারণ করতে পারেন। এবং আমার মনে হয় পরবর্তীতে এই নিয়ে আমরা যদি আরো একটু আলোচনা করতে পারি যে আসলে এই কনফিউশন প্রত্যেকবার দেখি যে একটা দ্বিধা তৈরি হয় সবার মধ্যে। তো আমি আমার এই পরামর্শটুকু বা আমার এই সংযোজনীটুকু শুধু আমাদের ফোরামে পেশ করতে যাচ্ছি। আর এর বাইরে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই কোভিড পরিস্থিতিতে আমাদের টার্গেট এতদিন যা ছিল তার থেকে কিন্তু একটা কমানো স্বাভাবিকভাবেই কমে যাবে আর কি। তো অনেক জায়গায় অনেক কাল্পনিক টার্গেট দেওয়া আছে, যেটার বাস্তবতার কাছাকাছি পৌঁছাতে আমাদের আসলে বহু বছর লেগে যাবে। তো সেই জায়গাগুলো নিয়েও আমরা কিভাবে কাজ করতে পারি, কিভাবে লক্ষ্যমাত্রাগুলোকে কমিয়ে আনতে পারি, আমাদের বাস্তবধর্মী করতে পারি,
আমার মনে হয় পরবর্তীতে তার সেই বিষয়গুলো নিয়ে সেশন বা আজকে হয়তো সময় সংক্ষেপ, পরবর্তীতে আমরা সেই বিষয়গুলো যাতে আলোচনা করতে পারি সেজন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ রাফিয়া সুলতানাকে তার বক্তব্যের জন্য। আমি এই পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়ার লাইব্রেরিয়ান বিমল স্যারকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। স্যার কিছু বলতে চাচ্ছেন? ধন্যবাদ সঞ্চালক মহোদয়, নড়াইলের লাইব্রেরিয়ান জনাব তাজমুল ইসলাম, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই এসডিএফ এর প্রথম ওয়েবিনারে সকল সম্মানিত অতিথি, সভাপতি এবং সকল পার্টিসিপেন্টদেরকে আমার সালাম জানাচ্ছি। আমি যে বিষয়টা বলতে চাই, একদম সরাসরি পয়েন্টে চলে যাচ্ছি, যে আমাদের এই এপিএটা আসলে অনেক বড় একটা বিষয়। এখন নতুন করে যে 3টা সংযোজনের বাইরেও আরো অতিরিক্ত 3টার মতো সংযোজনী অ্যাড হয়েছে। এখন আমার মনে হয় যে আমাদের যখন অধিদপ্তর থেকে এপি এর উপরে একটা ট্রেনিং যদি দেওয়া হয় নতুন 21-22 অর্থ বছরের জন্য, সেটা ট্রেনিং দেওয়ার পরবর্তীতে আমরা যদি এই এপি এর সংযোজনী গুলা একটা একটা করে আলাদাভাবে যদি আমরা সেশন করতে পারি, আমার মনে হয় তাহলে আমাদের জন্য এটা ইফেক্টিভ হবে। অর্থাৎ সংযোজনের মধ্যে যেটা যেমন আছে যে জিআরএস একদিন আলোচনা হতে পারে, অথবা একদিন শুদ্ধাচার বিষয়ে আলোচনা হতে পারে, একদিন উদ্ভাবনী বিষয়ে আলোচনা হতে পারে। তো এইভাবে করলে মনে হয় যে এটা আমাদের জন্য অনেক সুবিধা হবে, যে একদম ইন্ডিভিজুয়ালি বুঝে বুঝে কাজটা করতে পারবো, কারো উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে না। এখন দেখা গেল যে ম্যাক্সিমাম সময় আমরা ওই ডিপেন্ডেন্ট থাকি, যে অমুকটা করলে অমুকটা দেখে দেখে করে ফেলবো। তো আমার মনে হয় যে যদি আমরা একটু বিশদ আলোচনা করার সুযোগ করে দেয় এই প্ল্যাটফর্মটি, তাহলে পরবর্তীতে আমাদের আরো আমাদের জন্য এটা উপকার হবে বলে আমি মনে করছি। আর এসডিএফ এর যারা এটা এই ফোরামটি প্রতিষ্ঠা করেছে বা কার্যকরী ভূমিকা পালন করছে এটাকে রান করানোর জন্য, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি হাফিজ স্যারকে ওইখানে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। তো এই বলে আমার মতামত শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ইসলাম, ধন্যবাদ লিমন স্যারকে তার মূল্যবান মতামতের জন্য। এ পর্যায়ে আমি সঞ্চালক মহোদয়কে কিছু খুব সংক্ষেপে তার মূল্যায়নটা পেশ করার জন্য বলছি। ধন্যবাদ আপনাকে আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে নতুন কোনো ভ্যালু অ্যাড করছি না। আমি যেহেতু আজকের ওয়েবিনারের সমন্বয়ক, সেজন্য ওয়েবিনারের যে আমাদের টাইম ফ্রেম ছিল, একটু সময় আমরা লম্বা করে ফেলেছি। আশা করছি যে সভাপতি মহোদয়ের বক্তব্যের মধ্যে দিয়ে হয়তো আমাদের ওয়েবিনারটি সমাপ্তির দিকে যাবে। যেটুকু অতিরিক্ত সময় আমরা নিয়েছি সেজন্য এসডিএফ এর পক্ষ থেকে সবার কাছ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টি প্রত্যাশা করছি। আর পাশাপাশি আরেকটি বিষয় আমি বলতে চাই, যে আমাদের যে আজকে মুখ্য আলোচক অত্যন্ত সংক্ষিপ্ত সময় অত্যন্ত চমৎকার একটি বক্তব্য উপস্থাপন করেছে। যদিও এই স্বল্প সময়ে এত বৃহৎ একটি বিষয়ে আলোচনা করতে গিয়ে তাকে অনেকটা স্কিপ করতে হয়েছে, সংক্ষিপ্ত করতে হয়েছে। আমরা আশা করছি পরবর্তীতে আমাদের যে ওয়েবিনারের বিষয়বস্তু থাকবে সে বিষয়বস্তু থাকবে কনসাইজ, যাতে করে অল্প সময়ে ওই বিষয়টি সুন্দর করে আলোচনা করা যায়। আমি এতটুকু কথা দিতে চাই যে আমরা নির্দিষ্ট সময় পরপরই আমাদের একটি ওয়েবিনার আমরা আয়োজন করতে পারবো বলে আমি বিশ্বাস করি, এবং আমরা শুধু ওয়েবিনার নয়, অন্যান্য আরো সুন্দর সুন্দর কিছু আয়োজন আমরা উপহার দেওয়ার চেষ্টা করব আমাদের নিজেদের স্কিল বৃদ্ধির জন্য। পাশাপাশি আজকে যারা পার্টিসিপেন্ট আছেন, যারা অতিথি আছেন, সকলের কাছ থেকে সুপরামর্শ এবং সহযোগিতা প্রত্যাশা করছি, এবং আবারও ক্ষমা সুন্দর দৃষ্টি প্রত্যাশা করছি করে আমি সঞ্চালক মহোদয়কে দৃষ্টি ধন্যবাদ কে মেহেদী হাসান স্যার। আমিও তেমন কোনো কথা বাড়াবো না, তবে আমি সভাপতি মহোদয়কে আমন্ত্রণ জানানোর আগে আমাদের সম্মানিত অতিথি মহোদয়কে সার্বিক মূল্যায়নের জন্য একটু অনুরোধ করছি। স্যার, আমি আসলে, আমাকে শোনা যাচ্ছে? আমি আসলে ছিলাম, আমি রাফিয়ার কথার সাথে একটু অ্যাড করতে চাই। রাফি একটু আগে টার্গেটের কথা বললো, যে আমরা যেন এই করোনাকালীন সময় টার্গেটটা কমিয়ে দিতে পারি। তো এটা খুবই মূল্যবান একটা কথা। আমরা অলরেডি হেড অফিসে কিন্তু হচ্ছে পাঠক সংখ্যা যেখানে 57 লাখ ছিল বোধহয় এর আগে, আমরা 1 লাখে নামিয়ে নিয়ে আসছি। তো এইটা একটা বড় সুযোগ আমাদেরকে বাস্তব ভিত্তিক এপি এর দিকে যাওয়ার জন্য, খুবই একটা মানে
বড় একটা সুযোগ আমি বলবো, যে আমরা যদি এখন থেকে আমাদের বাস্তবতার ভিত্তিতে আমরা দিতে পারি, যে টার্গেটগুলো করতে পারি, তাহলে আমাদের কাজগুলো খুব সহজ হয়ে উঠবে ভবিষ্যতে। এবং আমরা দেখা যাবে যে আমাদের অনেক সময় আমাদের হচ্ছে কিছু কৌশল অবলম্বন করতে হয়, যেটা কিছুটা অবাস্তব থেকে যায়, সেটা করার কিছু নেই, আমাদের কাজের স্বার্থে বা টার্গেটের স্বার্থে করতে হয়, সেই জিনিসটাকে আমরা কিন্তু খুব সহজেই করতে পারবো এবং প্রমাণকগুলো আমরা খুব সহজেই দিতে পারবো। আমরা যখনই কোনো মানে কৌশল অবলম্বন করে প্রমাণক দেওয়ার চেষ্টা করি, সেখানে কিন্তু ফাঁক থেকে যায় এবং অনেক ধরনের কিছু মানে অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়। তো তো এক মিনিট, হ্যাঁ, তো ঠিক আছে, তো সরি, তো যেটা বলছিলাম যে এই অসামঞ্জস্যতা থেকে আমাদেরকে রেহাই দিতে পারে একমাত্র ইয়ের জন্যই, এই টার্গেটটা যদি আমরা ঠিক মতো দিতে পারি। আর আজকে যে আলোচনা হলো খুবই প্রাঞ্জল এবং খুবই বাস্তব ভিত্তিক একটা, মানে আমার কাছে মনে হয়েছে। কিছুদিন আগে আমরা হচ্ছে যে প্রথম মিটিংটা করেছিলাম এপি এর এই নতুন নির্দেশিকা নিয়ে, তো সেখানেও আসলে এতটা মানে ইনফরমেটিভ এবং এতটা মানে গুরুত্ব বিষয়গুলো যেগুলো উঠে এসেছে, সেগুলো সে বিষয়ে আমরা কিছুটা মনে হচ্ছে যে আলোচনার সুযোগ ছিল ওগুলোতেও। তো আমি বলবো সব দিক দিয়ে খুব চমৎকার একটা ওয়েবিনার আজকে হলো, সবার আলোচনার ইয়ে ছিল। আমি আরো কিছু পার্টিসিপেন্ট আশা করেছিলাম, মানে আরো কিছু আলোচনা, বিশেষ করে আমাদের সহকারী লাইব্রেরিয়ানদের মধ্যে থেকে বা অন্যদের মধ্যে থেকে কাছ থেকেও আসার মানে কিছু প্রশ্ন বা কিছু মতামত আশা করেছিলাম যে আজকে পাবো। তা আশা করি মনে হয় যে পরবর্তীতে তাদের ক্ষেত্রেও বিষয়গুলো চলে আসবে, তারাও বিভিন্ন প্রশ্ন করবে। আসলে এটা তো আমরা নিজেরাই মোটামুটি, এখানে খুব বেশি ফর্মাল হওয়ারও কিছু নেই। আমরা সবাই আমরা বন্ধু, আমরা সবাই সহকর্মী, আমরা সবাই সিনিয়র জুনিয়র, আমরাই আর কি। তো সেজন্য এই জিনিসটা আমি আশা করি যে ভবিষ্যতেও এই অব্যাহত থাকবে। এবং আমি আমার ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমরা যে জুম প্ল্যাটফর্মটা আমরা অধিদপ্তর থেকে নবায়ন করেছি, আমার মনে হয় যে এসডিএফ এর প্রয়োজনে আমরা এটাকে ব্যবহার করতে পারবো যে কোনো সময়। শুধু আমাকে একটু জানিয়ে দিলে হবে যে কখন যদি আমাদের অধিদপ্তরের নিজস্ব কোনো মিটিং বা নিজস্ব কোনো প্রোগ্রাম না থাকে, সেক্ষেত্রে হয়তো বা আমরা সময়গুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো ভবিষ্যতে শুধু যে দাপ্তরিক বিষয়গুলি আলোচনা হবে তা না, আমার মনে হয় যে পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা হতে পারে। যেমন যে সাহিত্য আড্ডাটা আমরা দেখি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে, বা ক্যারিয়ার আড্ডা যেটা দেখি বরিশালে, সেটা কিন্তু আমরা এখানেও আলোচনা করতে পারি। যে বিভিন্ন অভিজ্ঞতাগুলো, বিশেষ করে কারো যদি কোনো ভালো বই পড়তে পারে, সাজ্জাদ যেমন মাঝে মাঝে বইয়ের রিভিউগুলো দেয় ফেসবুকে, সেটা আমরা এখানেও আলোচনা করতে পারি। যে আসলে কারো ভালো বই বা কেউ যদি কোনো ভালো চলচ্চিত্র দেখে বা কোনো ভালো জায়গায় ভিজিট করে আসে, ভ্রমণ করে আসে, সেই অভিজ্ঞতাগুলো কিন্তু আমার মনে হয় যে আমাদের একঘেয়েমিগুলোকে দূর করতে সাহায্য করবে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, যেহেতু আরেকটা বিষয় বলে রাখে যে আমাদের অনেকেই অসুস্থ, আমাদের অনেকের আত্মীয় স্বজন অসুস্থ, অনেকের আত্মীয় স্বজন আমরা হারিয়েছি, বন্ধু বান্ধব বা যে কোনো ভাবে আমরা দেখতে পাচ্ছি। সময়টা খুবই খারাপ যাচ্ছে। আমরা সকলের জন্য দোয়া করব, যে যার ধর্ম থেকে আমরা তাদের জন্য প্রার্থনা করব, দোয়া করব যেন আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দেন। এবং বিশেষ করে যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া লাইব্রেরিয়ান, ওর বাবা অসুস্থ, আমি কালকে দেখেছি ফেসবুকে, আমরা খুবই দোয়া করি তার জন্য, তিনি খুব দ্রুত সুস্থ হয়ে আসুক। এবং সে নিজেও আসলে অফিসিয়ালি অনেক ঝামেলায় আছে। আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়াতে কিছুদিন আগে তার লাইব্রেরিতে খুব ধ্বংসযজ্ঞ চলেছে। তো এই সমস্ত বিষয় খুব দ্রুত সে রিকভার করুক এবং আমাদের সবাই বিভিন্ন রকমের পজিটিভ, কারো মানে প্রমোশন, কারো পোস্টিং, বিভিন্ন ভাবে সবাই আসলে খুব বিভিন্ন রকমের ঝামেলা আছে। তো আমরা আশা করি যে সবাই তাদের নিজ নিজ কাঙ্ক্ষিত মনোকামনাগুলো পূর্ণ হবে এবং সকলেই এই মানে দুঃসহ সময়টা আমরা কাটিয়ে উঠতে পারবো। সবাইকে ধন্যবাদ, ভবিষ্যতে আবারও দেখা হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা যার পরনেই খুশি যে আপনি অনেক কৃতজ্ঞ যে বন্ধের দিনে প্যান্ডামিকে আপনি বাসায় থেকে আমাদেরকে এত দীর্ঘ সময় দিলেন। এই জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি স্যারকে। আর আমরা আসলে স্যারের লাস্ট কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান ছিল, যে আমরা আমাদের এই প্যান্ডামিকের মুহূর্তে আমরা আমাদের অফিসিয়াল কার্যক্রম যে একটা বাস্তবধর্মী যে এপিএ যেটা, সেটা এই কার্যক্রমটা করব। আমি এখন সরাসরি চলে যাচ্ছি সভাপতি মহোদয়ের কাছে। এ পর্যায়ে আমি আজকের ওয়েবিনারের সম্মানিত সভাপতি, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার রাজশাহী সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মাসুদ রানা স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার
জন্য অনুরোধ করছি। আমি এর মাঝে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আমি আজকে প্রথম সঞ্চালনার দায়িত্ব পালন করলাম। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে বা অসামঞ্জস্য থেকে থাকে, সবাই নিজ গুণে ক্ষমা করে দেবেন। এরকম একটা ওয়েবিনার যদিও ট্রায়াল ভার্সন কিনা জানি না, পরিচালনা করার জন্য ধন্যবাদ। আমি অনুরোধ জানাচ্ছি সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য জনাব মোহাম্মদ মাসুদ রানা স্যারকে। আমাকে শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে। ওকে, সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই করোনা মহামারীর মধ্যেও এভাবে সময় বের করে এই ওয়েবিনারে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে বিশেষ ধন্যবাদ জানাতে চাচ্ছি আজকের এই ওয়েবিনারের যে মুখ্য আলোচক, এছাড়া আমাদের যে সম্মানিত অতিথি জনাব খন্দকার আসিফ মাহতাব পাভেল স্যার, অধিদপ্তর থেকে আমাদের সাথে সংযুক্ত হয়ে আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন এবং এই ওয়েবিনারের বিভিন্ন দিক নিয়ে উনি পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এছাড়াও আমাদের যে নির্বাচিত আলোচক, উনিও আমাদেরকে অনেক তথ্যমূলক বিভিন্ন নির্দেশনা দিয়েছেন এবং তথ্য উপস্থাপন করেছেন। এছাড়াও আমাদের এই মুক্ত আলোচনায় যারা অংশগ্রহণ করেছিলেন এবং বিভিন্ন জেলার দায়িত্বে থাকা আমাদের যে প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে আবারও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি বলা হয়ে থাকে যে যার নাই কোনো গতি তিনি হচ্ছেন সভাপতি। তো যেহেতু কোনো গতি নেই, আলোচনা বেশ ভালোই হয়েছে, নতুন করে যুক্ত করারও কিছু নেই। কয়েকটি বিষয় আমি ব্যক্তিগতভাবে খেয়াল করেছি। এই নতুন যে কাঠামো মন্ত্রী পরিষদ বিভাগ থেকে দেয়া হয়েছে, এই যে আমাদের আপার জন্য অর্থাৎ অ্যানুয়াল পারফরমেন্স যে রিপোর্ট, এই আপা ম্যানেজমেন্ট করার জন্য আমাদেরকে খুব হিমশিম খেতে হয়। এই আপাকে ম্যানেজমেন্ট করার জন্য আমরা জানি বা জানতে পেরেছি যে একটি ম্যানেজমেন্ট সফটওয়্যার চালু করেছে ক্যাবিনেট ডিভিশন এবং সেটির কার্যক্রম বাস্তবায়ন প্রায় অনেক বিভাগই করে যাচ্ছে, আমাদের বিভাগও করছে। তো আমি এ বিষয়ে আমাদের সম্মানিত অতিথি গণগ্রন্থাগারের অধিদপ্তরের প্রশাসন ও হিসাব শাখার সহকারী পরিচালক খন্দকার আসিফ মাহতাব পাভেল স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে আমাদের বিভাগ এবং জেলা পর্যায়ে এই ম্যানেজমেন্ট সফটওয়্যারে আমরা অ্যাক্সেস পাই, সে ব্যবস্থাটা তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। এটি হলে আমাদের কাজটা আরো সহজ হবে এবং এটা ইন্টারঅ্যাক্টিভ হবে এবং আমরা এটাকে এনজয় করতে পারবো এই কাজটাকে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় যেটি আমরা আমাদের কয়েকজন প্রিয় সহকর্মী ইতিমধ্যে বলেছেন যে আমরা কি করি, প্রতি বছর যে বার্ষিক কর্ম পরিকল্পনা তৈরি করি সেখানে আমাদের সরাসরি সংশ্লিষ্টতা থাকে খুবই কম। কারো নির্ধারিত কোনো কাঠামো পেলে আমরা সেটির ওপর এডিট বা কপি পেস্ট করে আমরা সেটা চালানোর চেষ্টা করি। তো আমরা যেহেতু এই এসডিএফ যেটি স্কিল ডেভেলপমেন্ট যে অনলাইন ফোরাম, আমাদের কিছু জ্ঞান অনুরাগী সহকর্মী এবং তারাও সহপাঠী ছিল, তারা নিজেরা উদ্যোগ গ্রহণ করে যে এরকম একটা চমৎকার অনলাইন স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করেছে। তো সত্যি এটি প্রশংসাজনক এবং তার উদ্যোগে আমরা এই ওয়েবিনারটি আজকে অংশগ্রহণ করার সুযোগ পেলাম। এই জন্য আমরা নিজেরাও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো যে বিষয়টি বলছিলাম যে আমরা যেন নিজেরা এই কাঠামোটি এবং এর যে নীতিমালাটি রয়েছে আপার, সেটি যেন নিজেরা আমরা পড়ে এবং সেই আলোকে আমরা কাঠামোটি তৈরি করার চেষ্টা করি। এছাড়া আমাদের যে লক্ষ্যমাত্রা আমরা যে নির্ধারণ করি, লক্ষ্যমাত্রার ক্ষেত্রে কয়েকজন সহকর্মী বলেছেন, আমি লক্ষ্যমাত্রার ক্ষেত্রে বিশেষ কয়েকটি বিষয় আপনাদের সকলেরই দৃষ্টি আকর্ষণ করব। যে আমরা শুধুমাত্র লক্ষ্যমাত্রা নির্ধারণ করে আমাদের নিজ অফিসের কার্যক্রমকে কেন্দ্র করে, অথবা সর্বোচ্চ হলে আমাদের অধিদপ্তরকে আমরা অনুসরণ করি, নতুবা আমরা কি মন্ত্রণালয়কে অনুসরণ করি। এর বাইরেও কিছু অনুসরণীয় জিনিস রয়েছে যেটি আমরা হরহামেশাই আমরা এটিকে অবহেলা করি বা আমরা অনুসরণ করতে চাই না। সে বিষয়গুলো হলো যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে, কিছু ভিশন রয়েছে এবং এই পরিকল্পনা কিন্তু সুদূর প্রসারী পরিকল্পনা। যেরকম 100 বছরের যে পরিকল্পনাটা রয়েছে ডেল্টা প্ল্যান, এছাড়া আমাদের আন্তর্জাতিক অঙ্গনেও যে বিভিন্ন টার্গেট রয়েছে বা লক্ষ্যমাত্রা রয়েছে সেগুলো আমাদেরকে অনুসরণ করতে হয়। তাদের মধ্যে যেরকম রয়েছে এসডিজি অর্থাৎ সাস্টেইনেবল যে ডেভেলপমেন্ট গোল, সেটিকেও আমাদের অনুসরণ করতে হয়। সবচাইতে যেটি অনুসরণীয় যে সরকারের যে সর্বশেষ নির্দেশনা, যেটি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আসে সময়ে সময়ে, সেই সর্বশেষ নীতিমালাটাও আমাদেরকে বা নির্দেশনাটাও অনুসরণ করার প্রয়োজন হয়। যেমন বর্তমানে এই যে করোনা মহামারী চলমান রয়েছে, এই করোনা মহামারীর কারণে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা ফলো করেও কিন্তু আমাদেরকে আমাদের কার্যাবলীর সাথে সমন্বয় রেখে লক্ষ্যমাত্রাগুলো
ন্যূনতম হলেও একটি অথবা দুইটি আমাদের এখানে সংযোজন করতে হবে এবং সেই লক্ষ্যমাত্রার আলোকে আমাদেরকে কাজ করে যেতে হবে। তো এই বিষয়গুলো যেমন ছিল, এর পাশাপাশিও আমাদের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থাকে, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তাছাড়া নির্বাচিত সরকারের অর্থাৎ বর্তমান সরকারের যে নির্বাচনী ইস্তেহার ছিল সেটাও আমাদেরকে অনুসরণ করার প্রয়োজন। তো এই যে এতগুলো বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে সেগুলো ন্যূনতম একটি করে হলেও লক্ষ্যমাত্রা আমাদের এই আপাতে সংযোজন করতে হবে। আরেকটি বিষয়, নম্বর বন্টনের ক্ষেত্রে আমাদের নওগাঁ জেলার দায়িত্বে রয়েছেন প্রিয় সহকর্মী এস.এম. আসিফ। উনি একটি কথা উল্লেখ করেছেন যে নম্বর বন্টনের বিষয়টি, যেটি আমাদের মুখ্য আলোচক বলেছেন, কিন্তু এর পাশাপাশি আমি যে গ্যাপটি লক্ষ্য করেছি সেই গ্যাপটি মুখ্য আলোচকের নয়। এই গ্যাপটি হচ্ছে যে আমরা যারা নিয়মিত ক্যাবিনেট ডিভিশনের যে ওয়েবসাইট রয়েছে সেটি আমরা নিয়মিত হয়তো বা আমাদের অনুসরণ করার সময় হয় না বা দেখার সময় হয় না। আমি লক্ষ্য করেছি যে 99 পৃষ্ঠার যে নীতিমালাটি ছিল সেটি কিন্তু কি করা হয়েছে, এটা আলাদা আলাদা করে মাঠ পর্যায়, বিভাগ এবং সংস্থা ও মন্ত্রণালয়ের জন্য আলাদা আলাদা করে এটা কি সুন্দরভাবে আবার দেয়া হয়েছে এবং সেটি সংক্ষিপ্ত করে বর্তমানে 56 পৃষ্ঠার করা হয়েছে। আমি সম্ভবত আমাদের যে মুখ্য আলোচক হয়তো বা দেখাচ্ছেন এটি, এখানে আপনার ক্লিক করলে 99 পৃষ্ঠার সমন্বয়কৃত এই কাঠামোটি দেখতে পাবেন না, এটি আর নাই। এটি আলাদা আলাদা করে এখন মাঠ, সংস্থা, বিভাগ এবং মন্ত্রণালয়ের জন্য সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে এবং সহজ করে দেওয়া হয়েছে। আরেকটি বিষয়, যে পূর্বে আমরা যেটি করতাম, আমরা অনেক চাপের মধ্যে থাকতাম যে সিটিজেন চার্টার একটা করা লাগবে আলাদাভাবে, সেটার একটা রিপোর্ট দেওয়া লাগবে, এরপরে আমাদের অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সেটার একটা আলাদা রিপোর্ট দেওয়া লাগবে, ইনোভেশন যে কার্যক্রম রয়েছে সেটার একটা আলাদা রিপোর্ট দেওয়া লাগবে, সুশাসন বিষয়ে যেটি রয়েছে সেটির আলাদা একটা রিপোর্ট দেওয়া লাগবে, এরপরে আমাদের যে তথ্য অধিকার আইন রয়েছে সেটির আলাদা একটা রিপোর্ট দেওয়া লাগবে এবং সেটির গণশুনানি করতে হবে। এখন আলাদাভাবে এর কোনো বিষয়গুলোই থাকছে না, সবগুলো সমন্বয় করে কম্প্যাক্ট করে কি করা হয়েছে, এই আপার মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। এবং সংযোজনের বিষয়টা আমাদের আজকের মুখ্য আলোচক যেটি আলোচনায় নিয়ে এসেছেন যে 4 নাম্বার সংযোজনীটা আমরা রাখবো না, এখানে একটু গ্যাপ যেটি হয়ে গিয়েছে আমাদের, সেটি হচ্ছে সর্বশেষ আলাদা যে সমন্বয় করার কথাটা বলা হয়েছে মাঠ পর্যায়ে, সেখানে আমরা সব মিলিয়ে 8টি সংযোজনী ফলো করব এবং এই 8টি সংযোজনী পর্যায়ক্রমে সবটি আমাদের মাঠ পর্যায়ের জন্য অনুসরণীয়। তো এটি আমরা দেখে নিব ক্যাবিনেট ডিভিশন থেকে। আমি আরো কিছু হয়তো বা বলতে চাচ্ছিলাম, কিন্তু আজকে সম্ভব হচ্ছে না যেহেতু সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। সামনের কোনো ওয়েবিনারে হয়তো বা সুযোগ পেলে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আবারও সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য। যে যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন, করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আর আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সহকর্মী, উনার বিষয়ে আমি সহমর্মিতা এবং সমবেদনা প্রকাশ করছি। উনার গ্রন্থাগার যেভাবে আক্রমণের শিকার হয়েছে, রাজনৈতিক আক্রমণের শিকার হয়েছে এবং উনার বাবা যে করোনা পজিটিভ হয়েছে, এই জন্য আমরা দ্রুত তার সুস্থতা ও আরোগ্য লাভ কামনা করছি। এছাড়াও আমাদের অন্যান্য সহকর্মী যদি কোনো সমস্যার মধ্যে থাকেন, সবার আশু প্রতিকার কামনা করে আজকের মতো এই ওয়েবিনারের এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ওয়েবিনারে। আসসালামু আলাইকুম।